অণুজীব অধ্যায় 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া। ভাইরাসের মধ্যে টপিক হচ্ছে ভাইরাসের গুরুত্ব, টিটুভাস ব্যাকটেরিয়ার গঠন, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র আর ডেঙ্গু। আর ব্যাকটেরিয়ার মধ্যে আছে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, গুরুত্ব কৃষি আর চিকিৎসা ক্ষেত্রে, দ্বিভাজন প্রক্রিয়া আর ভাইরাস আর ব্যাকটেরিয়ার হচ্ছে পার্থক্য। তারপরে আছে হচ্ছে এরিথ্রোসাইট। ম্যালেরিয়ার মধ্যে আছে এরিথ্রোসাইটিক সাইটোগনি, হেপাটিক সাইটোগনি, গেমিটোগনি প্লাস স্পোরোগনি, যৌনক্রম আর ম্যালেরিয়ার কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার এগুলো। এখন ভাইরাস শুরু করি। ভাইরাস হলো ভাইরাসই। ভাইরাস কোনো ব্যাকটেরিয়া না, কোনো কিছু না। ভাইরাসই। এটা হচ্ছে অতি আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে এটা দেখতে হয়। তারপর একটা ভাইরাসের যদি দেখি, এটা একটা ভাইরাস, এর উপরের আবরণটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড, আর তার উপরে আরেকটা আবরণ থাকে কোনোটাতে, ওটাকে বলে বহিঃস্থ আবরণ বা লিপিড বা লিপোপ্রোটিন, যেটা লিপো ভাইরাসের কারণে হয়। লিপো ভাইরাস হচ্ছে HIV আর করোনা। আর ভিতরেরটাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন যদি দেখি টিটুভাস ব্যাকটেরিয়ার গঠন। টিটুভাস ব্যাকটেরিয়া খুব সহজ একটা জিনিস। প্রথমে এই যে এটা বেঞ্জিনের মতো, চারটা দেওয়ার পর নিচে টান, এখানে গোল করে দিতে হবে। আর এখানে 6টা, এগুলোকে বলা হচ্ছে স্পাইক। তো ভিতরে একটা ডিএনএ থাকে, এই যে ভিতরেটাকে বলে ডিএনএ, উপরের এই ইয়াটাকে বলে মাথা, বেঞ্জিনের মতো এটাকে বলে মাথা। আর এই যে শার্টের মাথার নিচে থাকে কি শার্টের কলারের মতো, এই জন্য বলে এগুলোকে কলার। আর এই লম্বা লাইনটাকে বলে লেস। আর এই 6টা যে এমন করে থাকে, এগুলোকে বলে হচ্ছে স্পর্শক তন্তু। আর এই গোলটাকে বলে বেস প্লেট। আর এই নিচে যে 3টা এরকম দাগ, এই 3টাকে বলা হচ্ছে স্পাইক। এটা হচ্ছে টিটুভাস ব্যাকটেরিয়ার গঠন চিত্র। যদি নাম্বারে আসে চিত্র গঠন, তাহলে আপনার চিত্রটা দেওয়ার পর একটু ব্যাখ্যা তো করতে হবে। তাহলে ব্যাখ্যায় আসি। প্রথমে যেগুলো দেখছি ওটাই। মাথাটা কি স্ফীত আর ষড়ভুজ আকৃতির হয়। দ্বিসূত্রক ডিএনএ আছে। এটা দ্বিসূত্রক ডিএনএ, এই যে 2টা সুতা মিলে ডিএনএ, এই জন্য বলা হয়েছে দ্বিসূত্রক ডিএনএ। এর মধ্যে 150টি জিন থাকে, অধিকাংশই ফাঁকা। এই জন্য অধিকাংশই ফাঁকা, প্রোটিন দ্বারা তৈরি। লেজটা কি দণ্ডাকার, প্রোটিন দিয়ে তৈরি। উপরে কলার আছে, নিচে বেস প্লেট ও স্পাইক আছে, এবং স্পর্শক তন্তু 6টা। শেষ। যেগুলো এখানে আঁকছি এগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। তারপরে হচ্ছে লাইটিক চক্র। দেখি, সবচেয়ে দ্রুত সংখ্যাবৃদ্ধি। লাইটিক চক্র হচ্ছে ভাইরাসের সবচেয়ে দ্রুত সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া। লাইটিক চক্রের মাধ্যমে ভাইরাস সবচেয়ে দ্রুত সংখ্যাবৃদ্ধি করে। টিটুভাস আমরা দেখবো এখন, মানে লাইটিক চক্রটা কিভাবে হয়, এটা টিটুভাস কিভাবে সংখ্যাবৃদ্ধি করে ওটার মাধ্যমে দেখবো। ভাইরাসটা, এটা মনে মাথায় রাখতে হবে, ভাইরাস নিজে সংখ্যাবৃদ্ধি করতে পারে না, এটা জীবদেহে ঢুকে তারপরে সংখ্যাবৃদ্ধি করে। তো প্রথমে হচ্ছে সংযুক্তিতে কি থাকে, একটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এটার হচ্ছে এখানে একটা টিটুভাস ভাইরাস আসে, এখানে একটা যুক্ত হলো, যেখানে যুক্ত হয়েছে ওটাকে বলা হচ্ছে রিসেপ্টর সাইট আকর্ষণ করে, এই জন্য এখানে আসে, যুক্ত হয়। ভাইরাসটা যুক্ত হওয়ার পর
ফার্স্ট ডিএনএর অনুপ্রবেশ, শুধু ডিএনএটা প্রবেশ করে। এই যে এটা হচ্ছে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর এই পুরাটাই প্রবেশ করবে না, এখান থেকে এই যে মাঝের এই ডিএনএটা এটা প্রবেশ করবে, এই যে প্রবেশ করলো, শুধু ডিএনএ প্রবেশ করে, বাকি অংশ বাইরে থাকে, বাকিটা অংশ বাইরেই থাকে। তারপরে হয় কি রেপ্লিকেশন। তারপরে এখানে বুঝে আছে যে ফার্স্ট ডিএনএটা আরএনএ পলিমারেজ থেকে আরএনএ প্রোটিন তৈরি করে। তারপরে এই যে ডিএনএটা প্রবেশ করলো, এই ডিএনএ ইকোলাইয়ের ডিএনএকে ধ্বংসপ্রাপ্ত করে। এই যে গোল এই জায়গায় এটা ছিল, এটা হচ্ছে ইকোলাইয়ের ডিএনএ, এই যে এখানে গোল ছিল। তো এই ডিএনএটা প্রবেশ করার পর ইকোলাইয়ের ডিএনএটাকে ধ্বংসপ্রাপ্ত করে দেয়, মানে এটা হালকা হয়ে যায়, দেখাইতে হবে, ধ্বংসপ্রাপ্ত করে। তারপরে এবং ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে বা রেপ্লিকেশন করে। তারপর ওরা কি এটাকে যখন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত করে, তখন ওর ডিএনএটাকে সংখ্যা বৃদ্ধি করে। যখন এগুলো ডিএনএ হয় সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করাটাকে রেপ্লিকেশন বলে। তারপরে কি হয়, কোড প্রোটিন বাকি দেহাংশ তৈরি করে, প্রত্যেকটি আলাদা আলাদা ভাইরাসে তৈরি হয়। কোড প্রোটিন নামে একটা জিনিস, কোড প্রোটিন নামে এটা হচ্ছে বাকি দেহাংশগুলো তৈরি করে। মানে শুধু তো ডিএনএটা ছিল, মাথাটা ছিল না, তারপরে লেজ ছিল না, স্পাইক ছিল না, আরও এগুলো যে ছিল না, এগুলো হচ্ছে কোড প্রোটিন দ্বারা তৈরি হয়ে এই যে সম্পূর্ণ টুটিফাস ব্যাকটেরিয়ায় তৈরি হয়ে গেল। কোষকে লাইসিস করে নতুন ভাইরাস মুক্তি, কোষকে লাইসিস করে মানে কোষটাকে ভাঙে নতুন ভাইরাসের মুক্তি, এগুলো ভাইরাসগুলো মুক্তি হয়ে আবার আরেকটা কোষকে আক্রমণ করে, এভাবে করে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। তারপরে হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র মনে রাখতে হবে, ল্যামডা 1 ফার্স্ট, P1 ফার্স্ট এন্ড 13 ফার্স্ট, এই তিনটাতেই এগুলো হয়, আর অন্য কোথাও হয় না। যেমন হারপেন ভাইরাস। এখন এটা কিভাবে হয়, এটার প্রক্রিয়াটা হচ্ছে সহজ একটা প্রক্রিয়া, দেখি। প্রথমে তো ওই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে এই যে টিরিভাস ইয়াটা আসলো, আসার পর ডিএনএটা ঢুকাই দিল। তারপরে কি নিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে ভাইরাস ডিএনএ যুক্ত হয় ইন্টিগ্রেস এনজাইম দিয়ে। এর আগেরটাতে কী হয়েছিল, এটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল ডিএনএটা, কিন্তু লাইসোজেনিক চক্র এটা ধ্বংসপ্রাপ্ত করবে না। এ কী করবে, ইকোলাই ব্যাকটেরিয়াটার সাথে সংযুক্ত হয়ে যাবে। কীভাবে সংযুক্ত হবে, নিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটবে, নিউক্লিয়াস এনজাইম দিয়ে ইকোলাইয়ের এই যে এটাকে কাটার পর ইন্ট্রিগেস এনজাইম দিয়ে এটার সাথে যুক্ত হবে। কি নিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটবে, ইন্ট্রিগেস এনজাইম দিয়ে, নিজে নিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটবে এবং হচ্ছে ভাইরাসের ডিএনএ যুক্ত হবে, ইন্ট্রিগেস এনজাইম দিয়ে এটার সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এটাকে বলা হচ্ছে প্রোফাজ। যুক্ত হওয়ার পর এরা কী করবে, লাইটির চক্রের মতো যুক্ত হওয়ার পর আবার হচ্ছে দুইটা আলাদা আলাদা মানে সংখ্যা বৃদ্ধি করবে, দুইটা আলাদা আলাদা ভাগে তৈরি হবে, দুইটা আলাদা আলাদা ভাগে তৈরি হওয়ার পর ওইটা আবার আরও সংখ্যা বৃদ্ধি করবে। সংখ্যা বৃদ্ধি করার পর আবার লাইটির চক্রের মতো আলাদা আলাদা ভাইরাসে পরিণত হবে। কীভাবে, এই যে কোড প্রোটিনের মাধ্যমে আবার হচ্ছে এই যে বিয়াগুলো তৈরি করবে, তৈরি করার পর বাকি অংশগুলো তৈরি করবে, মাথা, স্পাইক, লেজ, এগুলো বাকি অংশগুলো তৈরি করার পর মানে লাইটিক চক্রের মতোই আবার নিচে আসে, লাইটিক চক্রের মতোই সংখ্যা বৃদ্ধি করবে। তো বই থেকে একটু দেখে নিও ব্যাখ্যাটা, আসল জিনিসটা বুঝাইলাম যে নিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটে ভাইরাসের সাথে যুক্ত হবে, তারপরে নিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটে ইন্টিগ্রেস এনজাইম দিয়ে ইকোলাই ব্যাকটেরিয়ার ভাইরাস ডিএনএটার সাথে যুক্ত হবে, এই ডিএনএটা, তারপরে ওটাকে বলবে প্রোফাজ, তারপরে সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করার পর লাইটিক চক্রের মতোই হবে। তারপরে হচ্ছে ভাইরাসের গুরুত্ব, এখানে একটা ছন্দ দেওয়া আছে, হায় হায় দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জোরে পেল, হাইতে হামফিস, দেশে মানে ডেঙ্গু বা চিকনগুনিয়া, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে বসন্ত তো বসন্তই, এগুলো হচ্ছে মানুষের রোগ, মাসতে মাম্পস, এলোতে এইডস, জুয়েলতে হচ্ছে জলাতঙ্ক, ভাইকে মানে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা মানে ইনফ্লুয়েঞ্জা জ্বরে মানে হচ্ছে পিৎ জ্বর,
পেলো মানে পোলিও। ভাইরাসের গুরুত্ব লেখার সময় এতগুলো তো মানুষের রোগ লেখা যাবে না, এটা হচ্ছে এমসিকিউ এর কাজে লাগবে। তো মানুষের 3-4টা রোগের নাম লিখতে হবে, যেমন জলাতঙ্ক, হাম, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এইসব এইডস, এগুলো কিছু নাম লিখতে হবে বা উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। তারপরে লিখতে হবে উদ্ভিদের রোগ সৃষ্টি করে, উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এটা তো শুধু মানুষেরই রোগ সৃষ্টি করে না, উদ্ভিদেও রোগ সৃষ্টি করে। লিখতে হবে উদ্ভিদের রোগ সৃষ্টি করে ধানের, যেমন ধানের টুংরো রোগ, একটা উদাহরণ দিয়ে দিতে হবে। উদ্ভিদের রোগ সৃষ্টি করে যেমন ধানের টুংরো রোগ। তারপরে পোষা রোগ সৃষ্টি করে যেমন গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ। তারপরে হচ্ছে এইডস, এর কারণে এইচআইভি ভাইরাস হয়। তারপরে ইবোলা ভাইরাস, দেহের কোষগুলো ফেটে যায়, এর কারণে ইবোলা ভাইরাসের কারণে দেহের কোষগুলো ফেটে যায়। জিকা ভাইরাস, জিকা ভাইরাস কী করে? ভ্রূণের মস্তিষ্ক অপরিণত থাকে, এইটা মাইক্রোসেফালি রোগ বলে। জিকা ভাইরাসের কারণে ভ্রূণের মস্তিষ্কটা অপরিণত থাকে যায়, এটার পরিণত হতে পারে না, বাচ্চাটার মায়ের গর্ভে পরিণত হতে পারে না, অপরিণতই থাকে যায়। এই রোগটাকে বলে মাইক্রোসেফালি রোগ। তারপরে আরও কিছু ভাইরাস আছে, যেমন হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাসের কারণে কী হয়? শ্বসন জটিলতা দেখা যায়। তারপরে আছে ডেঙ্গু। ডেঙ্গু তো আমরা পড়বো একটু।